আসসালামু আলাইকুম। সম্প্রতি আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যে আন্দোলনটা সংগঠিত হয়েছে, সেই আন্দোলনকে অনেকেই সফল বলছে, অনেকেই বলছে এতে অর্জন কিছু নেই। আবার অনেকেই বলছে এ থেকে লাভের চেয়ে লসই বেশি হয়েছে। এই আন্দোলনের মাধ্যমে আমাদের ক্ষতিটা কি হয়েছে? এই বিষয় নিয়ে আজকে কথা বলবো। আন্দোলনটা শুরু হয়েছিল হাসনাত আব্দুল্লাহর ডাকে ৩০ থেকে ৪০ জন মানুষ নিয়ে। এবং সেই আন্দোলনে যখন হাসনাত আব্দুল্লাহ গুটি কয়েক লোক নিয়ে যখন বসে যায়, তখন বিভিন্ন দল মত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ এই আন্দোলনকে সহযোগিতা করে এবং এই সহযোগিতার ফলে আন্দোলনের গতি অনেক বৃদ্ধি পেয়ে যায়। এবং শুরুতে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে থেকে এই আন্দোলনটা শুরু হয় এবং তারপরে এই আন্দোলনটা শাহবাগে চলে যায়। শাহবাগে এই আন্দোলনটা যাওয়ার বিষয় নিয়েও অনেক ধরনের কথা চলছে। কেন প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে থেকে শাহবাগে চলে এলো? এবং অনেক পক্ষ থেকে বলা হচ্ছিল এখানে যেহেতু আপ বাংলাদেশ সহ জুলাই মঞ্চের যে সকল সংগঠনগুলো শাহবাগে জড়ো হচ্ছিল, সেই বিষয়টি নেতৃত্ব অন্য কারো হাতে যেতে পারে, এই চিন্তা ভাবনা থেকে শাহবাগে এসেছে। এটা অনেকের ধারণা। আবার এরকমও অনেকের ধারণা আছে যে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে দিয়ে যেহেতু বিকল্প একটা রাস্তা, সেই জন্যই শাহবাগে এসে ওই রাস্তাটাকে ফাঁকা করে দেওয়া হয়। এই আন্দোলনের ফসল হিসাবে আওয়ামী লীগের সকল কার্যক্রম নির্বাহী আদেশে নিষিদ্ধ ঘোষণা করা হয় এবং তারপরে আজকে ইসি থেকে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে। এই যে কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, এই বিষয়টি নিয়ে অনেকের মতানৈক্য আছে। অনেকেই বলছে যে এটা জনগণের কাছে একটা মূলা ঝুলিয়ে দিয়েছে সরকার। কারণ ২০২৪ সালের আগস্ট মাসেই আহ, এই যে আওয়ামী লীগের যে কার্যক্রম সেটা নিষিদ্ধ ঘোষণা করেছিল সরকার। এখন নতুন করে কার্যক্রম নিষিদ্ধ করার কি আছে? এই বিষয় নিয়ে অনেকে প্রশ্ন তুলছে। এখন এই আন্দোলনের লাভ বা ক্ষতি কি? লাভ হিসাবে যে আওয়ামী লীগের যে নিবন্ধন বাতিল হয়েছে, এই জন্য তারা নির্বাচন করতে পারবে না। আবু সাইদ মুগ্ধ অসীমের রক্তের উপর দিয়ে আওয়ামী লীগ নির্বাচন করবে, সেই বিষয়টি থেকে বাংলাদেশের সাধারণ মানুষ পরিত্রাণ পেয়েছে। এবং আমরা চেয়েছিলাম বিচার বিভাগের মাধ্যমে নিষিদ্ধ, যে নিষিদ্ধ পার্মানেন্টলি নিষিদ্ধ নাৎসি পার্টির মতো, সেই নিষিদ্ধটা চেয়েছিলাম। দীর্ঘদিন আগে হাসনাত আব্দুল্লাহ এবং শারজিস আলম আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য একটা রিট করেছিল এবং পরবর্তীতে সেই রিটটা প্রত্যাহার করেছিল, এবং যার ফলে বিচারিক প্রক্রিয়ায় যে আওয়ামী লীগকে নিষিদ্ধ সেটা হয়ে ওঠেনি। নির্বাহী আদেশে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, এতেও অনেক মানুষ খুশি হয়েছে। আর ক্ষতিটা কি হয়েছে? ক্ষতিটা হয়েছে আন্দোলনে সবচেয়ে বড় দুটি স্টেক হোল্ডার এনসিপি এবং বাংলাদেশ জামায়াত ইসলামের মধ্যে এক ধরনের দ্বন্দ্ব তৈরি হয়েছে। দ্বন্দ্বটা প্রথম দিন ঠিক ছিল, দ্বিতীয় দিন যখন যার যার মতো আলাদা আলাদা করে নেতৃত্ব দিচ্ছিল, সবার নেতৃত্ব নিজের হাতে নেওয়ার জন্য এনসিপির পক্ষ থেকে মানে শাহবাগের বিভিন্ন কর্নারে মাইক লাগিয়ে এক মাইকের মধ্যে সবাইকে আনার একটা চেষ্টা চলে। সেখান থেকেই সমস্যাটা তৈরি হয় এবং পরবর্তীতে আমরা দেখেছি এই জামায়াত ইসলামের পক্ষ থেকে যে স্লোগানগুলো দিয়েছে, সেই স্লোগান নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছে যে গোলাম আজমের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। মানে গোলাম আজমের কথা বলাতেই অনেকের গায়ে আগুন জ্বলেছে। এখন একটা দল তাদের যে নেতা, সেই নেতা নিয়ে স্লোগান দেবে, এটাই স্বাভাবিক। জামাত ইসলাম বা শিবির গোলাম আজমেরই দল। জামাত ইসলাম বা শিবির নিজামী সাহেবের দল। জামাত ইসলাম বা শিবির আল্লামা সাঈদীর দল। সেই দলের নেতাদের নিয়ে তারা স্লোগান দিচ্ছে, এতে আমি ভুলের কিছু দেখি না। এই বিষয় নিয়ে যখন কথা হলো এবং এই যে বিতর্কটা শুরু হয়ে গেল, পরবর্তীতে সম্মিলিত কণ্ঠে জাতীয় সঙ্গীত গাওয়া নিয়ে জামায়াত ইসলামের কিছু কর্মীর সাথে মতানৈক্য তৈরি হয় এবং পরবর্তীতে জামায়াত ইসলামের ওই নেতা কর্মীরা চলে যায় এবং ইনকিলাব মঞ্চের হাদির সাথেও একটু ধাক্কাধাক্কি হয় এবং বিভিন্ন ছাত্র সংগঠন, যেমন ইসলামী ছাত্র আন্দোলনের মুনতাসির মাহমুদকে হাসনাত আব্দুল্লাহ ধাক্কা দিয়ে যে আচরণটি করেছে, এবং বিভিন্ন ছাত্র সংগঠনের কেন্দ্রীয় নেতারা বাইরে দাঁড়িয়েছিল এবং এনসিপির যে নেতারা, থানার নেতারা, ওয়ার্ডের নেতারা, এরা মঞ্চ দখল করেছিল। এই বিষয় নিয়ে আসলে বিভিন্ন দলের সাথে যে পরস্পরের সাথে যে বিভেদটা তৈরি হলো, এটাই বাংলাদেশের জন্য সবচেয়ে বড় লস। এখন এই জাতীয় সঙ্গীত নিয়ে কথা বলার পরে মাহফুজ আলম
মানে বর্তমান তথ্য উপদেষ্টা, উনি একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছে এবং সেখানে তিনি বলেছিলেন যে ৭১কে বাদ দিয়ে বাংলাদেশে কেউ রাজনীতি করতে পারবে না। ৭১-এর জন্য তাদেরকে আগে জবাবদিহিতা করতে হবে। এটি নিয়ে কথা বলার আগে শুরুতেই আজকে এনসিপির পক্ষ থেকে একটা বিবৃতি দেওয়া হয়েছে, বিবৃতিটা পড়ছি। ৭১-এর জনযুদ্ধের বিরুদ্ধে অবস্থানকারীদের রাজনৈতিক অবস্থান ব্যাখ্যা করার আহ্বান এনসিপির। যারা ৭১ সালে এই জনপদের মানুষের জনযুদ্ধের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছিল এবং যাদের বিরুদ্ধে গণহত্যার সহযোগিতার অভিযোগ উঠেছে, তাদের রাজনৈতিক অবস্থান ব্যাখ্যার আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি। দলটি বলেছে, যারা ১৯৭১ সালে এই জনপদের মানুষের জনযুদ্ধের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছিল এবং যাদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ রয়েছে, আমরা চাই তারা নিজেদের সুস্পষ্ট রাজনৈতিক অবস্থান জাতির সামনে ব্যাখ্যা করে জাতীয় সমঝোতা ও ঐক্য সুদৃঢ় করবে এবং ২৪-এর অভ্যুত্থানের জন আকাঙ্ক্ষাকে বাস্তবায়নে সহযোগী হবে। আজ সোমবার এনসিপির যুগ্ম সদস্য সচিব সালেউদ্দিন সিফাত স্বাক্ষরিত সম্প্রতি রাজনৈতিক বিতর্ক এনসিপির অবস্থান শীর্ষক বিজ্ঞপ্তিতে এ কথা উল্লেখ করেন। এতে উল্লেখ করা হয়, কোন রাজনৈতিক দল বা পক্ষের পূর্বেকার রাজনৈতিক অবস্থান বা আদর্শের কারণে ইতিপূর্বে বিভাজন অনৈক্যের রাজনীতির সূত্রপাত ঘটলে তাদের দায় রয়েছে বাংলাদেশের মানুষের সামনে নিজেদের সুস্পষ্ট অবস্থান ব্যাখ্যা করে জাতীয় ঐক্যের পথে হাঁটা। বাংলাদেশের জনগণের মধ্যকার বৃহত্তর ঐক্যের মাধ্যমে কেবল মুজিববাদকে সামগ্রিক পরাস্ত করা সম্ভব বলে আমরা মনে করি। এনসিপি বিজ্ঞপ্তিতে বলে, বিগত ফ্যাসিবাদী জামানায় নির্যাতিত নিপীড়িত হয়ে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের পথে বাংলাদেশের নাগরিকদের পক্ষে ২৪-এর অভ্যুত্থানে যারা ভূমিকা পালন করেছেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে তাদেরকে আংশিকভাবে বাংলাদেশপন্থী ভূমিকা পালন করে যেতে হবে। আন্দোলনে অংশগ্রহণকারী কোনো এনসিপি সদস্য কখনোই দলীয় স্লোগান বা জনপদের ইতিহাস বিরোধী স্লোগান দেয়নি। সেসব স্লোগান জনমনে প্রশ্ন উঠেছে, তার দায় সংশ্লিষ্ট পক্ষেরই বহন করতে হবে। বিবৃতিতে বলা হয়, এনসিপি সদস্যদের বক্তৃতা ও স্লোগানে ৪৭, ৭১ বা ২০১৪-এর ঐতিহাসিক অধ্যায়গুলো প্রতিফলিত ছিল। আন্দোলনকারীরা জাতীয় সঙ্গীত পরিবেশন করলে সেটি একটি পক্ষ আপত্তি জানালে তারা দৃঢ়তার সঙ্গে জাতীয় সঙ্গীত পরিবেশন করে বলে দাবি করা হয়েছে। এই যে বিষয়টি, এই বিষয়টি নিয়ে আসলে কথা বলার আগে শুরুতেই মাহফুজ আলমের কাছে আমার কয়েকটা প্রশ্ন আছে। ধরেন আপনি আজকে বলছেন যারা ১৯৭১ সালে মানে যুদ্ধ অপরাধের সাথে জড়িত ছিল তাদের অবস্থান পরিষ্কার করতে হবে। তাহলে ২০২৪ সালে আগস্টের ৫ তারিখ থেকে শুরু করে মে মাসের ১ তারিখ পর্যন্ত কি এই ৭১-এর বিষয়টি ছিল না? তাহলে এতদিন না বলে হঠাৎ করে যখন তাদের স্টেক নেওয়ার সময় এসেছে, যখন তারা নিজেদের স্টেক নিজেরা নিচ্ছে, তখন কেন আপনি বলছেন? যখন পিছন থেকে সাপোর্ট দিয়ে আপনাদের নেতা বানিয়েছে তখন আপনাদের ভালো লেগেছে? এই বিষয়টি আমার প্রশ্ন। এবং আমার ২ নম্বর প্রশ্ন হচ্ছে, এই ৭১ এবং ২৪-কে কেন গুলিয়ে ফেলছেন? ৭১-কে সামনে আনার কি আছে? ৭১-কে সামনে এনে আপনি ২৪-কে নিচে নামাচ্ছেন কেন? ৭১-কে আমরা ধারণ করি, আমরা বহন করি, কিন্তু ৭১-কে কেন এখন ২৪-এর মুখোমুখি দাঁড় করাচ্ছে? এই বিষয়ে আমার প্রশ্ন। এবং আমার ৩ নম্বর প্রশ্ন যেটা, যে জামায়াত ইসলামীর সাবেক আমির ভাষা সৈনিক গোলাম আজম ১৯৯১ সালে এই বিষয় স্পষ্ট করেছে এবং তারা জাতির সামনে ক্ষমা চেয়েছে এবং তারা বলেছে যে আমাদের মুক্তিযুদ্ধের যে অবস্থান, সেই অবস্থান নিয়ে কেউ মনে কষ্ট পেলে আমরা দল হিসাবে ক্ষমা চাইছি। তাহলে আর কিভাবে ক্ষমা চাইতে হবে? একবার এনসিপির লোকেরা ক্ষমতায় থাকবে, তাদের কাছে ক্ষমা চাইতে হবে। আওয়ামী লীগ একবার ক্ষমতায় আসবে, তখন তাদের ক্ষমা চাইতে হবে। বিএনপি একবার ক্ষমতায় আসবে, তখন তাদের কাছে ক্ষমা চাইতে হবে। ভাই এরকম কেন ভাই? আপনারা ইতিহাস কি জানেন না? ইতিহাস যেহেতু আপনারা জানেন, সেহেতু ওই পুরনো কাসন্দি ঘেটে নতুন যে বন্দোবস্ত, সেই নতুন বন্দোবস্তকে পিছনে ঠেলা, এটা বাংলাদেশের মানুষ মানে না। অনেকেই আমাকে জামাত শিবির ট্যাগ দিতে পারেন ভাই, কিন্তু উচিত কথা এটাই। এখন এই মুহূর্তে ৭১-এর কোনো বিষয় এখানে আসবে না, কারণ ৭১-এর বিষয় মীমাংসা অনেক আগেই হয়ে গেছে। যুদ্ধ অপরাধীর অবৈধভাবে বিচার করেছে এবং রহমান নিজামী, মুজাহিদ সহ অনেককে ফাঁসি দেওয়া হয়েছে, যদিও এটা বিতর্কিত একটা রায় ছিল এবং তাদের উপর অন্যায় করা হয়েছে এই ৭১-এর ধোয়া তুলে। এখন আপনি নতুন করে ৭১-এর ধোয়া তুলে তাদের উপর চাপ প্রয়োগ করতে চাচ্ছেন, এটা বাংলাদেশের সাধারণ মানুষ মেনে নেবে না। আমরা চাই বাংলাদেশের সকল দল, সকল মত যেভাবে ঐক্যবদ্ধ ছিল
জুলাই অভ্যুত্থানের সময়, এখনো ঠিক সেইভাবে ঐক্যবদ্ধ হোক। যদি কোনোভাবে এই ঐক্য বিনষ্ট করা যায়, তাহলে লাভবান হবে আওয়ামী লীগ। এই জন্য বলতে চাই, এই আন্দোলনের মাধ্যমে সবচেয়ে বড় ক্ষতিটা হয়ে গেছে, আন্দোলনের সবচেয়ে বড় শক্তিদের মধ্যে বিভেদ তৈরি হয়ে গেছে। এতে আওয়ামী লীগ সুযোগ করে নেওয়ার চেষ্টা করতে পারে। এই বিষয়ে সকল দল, সকল মত, সকল পথের মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।